আব্বুর খাটিয়ার উপরে দেয়া, তো সেই চাদরটা আমি কখনো ওয়াশ করিনি। আমার কেন যেন মনে হয় ওটা যদি আমি ওয়াশ করে ফেলি তাহলে ওই স্মেলটা আর পাবো না। তো মাঝে মধ্যে এখন যখন খুব বেশি আব্বুর ক্রেভিংস হয় যে এখন একটু আব্বু লাগবে, একটু আব্বু চাই, ওই চাদরটা নাকের কাছে নিয়ে একটু ঘ্রাণ খুঁজি। আমরা কি কখনো আব্বা হতে পারবো? আমি কখনো আমার বাবার মতো হতেই পারবো না। তো বাড়ি যখন যাই সবার প্রথমে বাবার কবরের কাছে গিয়ে বলি যে আমি বাড়ি এসেছি। যখন চলে আসি আরও একবার গিয়ে বলি যে বাবা চলে যাচ্ছে। ৩৬৫ দিন করে আমি বাবার কাছে পৌঁছাচ্ছি। আমার কাছে ব্যাপারটা এরকম যে আমি মৃত্যুর দিকে যাচ্ছি, মানে দেখা হবে, দেখা হওয়ার পসিবিলিটি আছে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। এই প্রশ্নটাই এখন সবসময় আমার মাথায় থাকে যে কেমন করে। আসসালামু আলাইকুম। গাল গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা মূলত কথা বলি বাবা মাকে নিয়ে। বাবা মাকে নিয়ে কথা বলার এখন অভাব আমরা টের পাই, কারণ পৃথিবীতে এত বেশি কথাবার্তা হচ্ছে, সেখানে বাবা মাকে নিয়ে কথাবার্তা খুব অল্প হয়। অথচ সন্তানদের সবচেয়ে বেশি কথা বলা উচিত ছিল বাবা মাকে নিয়ে। খেয়াল করে দেখবেন, মায়ের দোয়া হোটেল থাকে, খোঁজ নিয়ে জানা যায় সেই লোক হয়তো তার মাকে ভাত দেয় না। এরকম নানান রকমের অসঙ্গতি আমরা বাবা মাকে নিয়ে দেখি। মা দিবসে, বাবা দিবসে আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে যায় বাবা মাকে নিয়ে উপচে পড়া ভালোবাসায়। কিন্তু অনেকেই আমরা ভুলে যাই যে আমরা আসলে বাবা মায়ের সাথে কবে শেষ কথা বলেছি। হুট করে কাউকে জিজ্ঞেস করবেন যে মায়ের সাথে কবে শেষ কথা হয়েছে, এমন অসংখ্য মানুষ পেয়ে যাবেন যারা বাবা মাকে নিয়ে কথা বলেছে কবে, ঠিক তার ডায়াল লিস্টের কাছাকাছি কিছু নেই। এই সংকটের কারণেই মূলত আমরা একটা মহান উদ্দেশ্য নিয়ে এই আয়োজনটা শুরু করেছি, যে আমরা যেন সারাক্ষণ বাবা মাকে নিয়ে থাকতে পারি। আপনি আজকে যে বাবা মায়ের কথা শুনবেন, আপনার নিজের বাবা মায়ের কথা মনে পড়বে। সেই জায়গা থেকে, সেই ধারাবাহিকতা থেকে আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন অতিথি হিসেবে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক এবং কথা নিয়ে যিনি কাজ করেন, নূরে জান্নাত। কেমন আছেন? আমি আছি, এই মুহূর্তে ঠিক বলতেও পারবো না, বুঝি যেহেতু টপিকটা বাবা এবং আমার সাথে আমার বাবার অ্যাটাচমেন্টটা এমন একটা পর্যায়ে ছিল যেটা ব্যাখ্যা করতে পারবো না, হয়তো পৃথিবীর কোনো মেয়েই সেটা পারবে না। তো সেই জায়গা থেকে হয়তো আই এম গেটিং ইমোশনাল, বাট এছাড়া ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের এখানে এই আয়োজনে আমরা ফরমাল যে কথাবার্তা বা যে স্টাইলটা থাকে সেটা বলি না। আমরা যে যাকে যে সম্বোধনে বলি সেভাবেই। ফলে তোমাকে আমি তুমি করে বলি, সেই জায়গা থেকে তুমি করেই অবশ্যই। বলব। তো আমরা আসলে কোনো আ যে প্রচলিত যে অনুষ্ঠানগুলো দেখি, যেভাবে কথা শুরু করে, সেভাবে কম কথা বলি। আমরা কথা বলি একদম ভেতর থেকে। কারণ বিষয়টা একদম নিঃস্বার্থ, একদম নির্ভেজাল। তোমার বাবা-মায়ের কতজন সন্তান? আমরা ৩ ভাই বোন। একজন ভাই সবার বড়, তারপর আপু, সবার ছোট আমি। তুমি সবচেয়ে ছোট সন্তান। ছোট সন্তান, কোলের সন্তান। বাবা-মাকে নিয়ে, বাবা-মায়ের পেশা বা বাবা শিক্ষকতা করতেন, একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন। তো সেই জায়গা থেকে ছোটবেলা থেকে তো খুব পড়াশোনার ঘরে আমরা বড় হয়েছি। আমার কাছে বাবা জিনিসটা ছিল যে একটা ২ কামরার ঘর, তাতে একটা ঘরে বাবা থাকে, ওখানে গেলে বাবাকে পাওয়া যায়। ছোটবেলায় কখন পাওয়া যায়? সকালবেলায়, আর পাওয়া যায় বিকেলবেলায় যখন বাবা ফেরেন। আর মা ছিল যে সব সময় যাকে ডাকলেই পাওয়া যায়। এটা একেবারে ছোটবেলার কনসেপ্ট ছিল আমার। তারপর যখন কিশোরী বয়সে পৌঁছালাম তখন আমার কাছে বাবা হয়ে গেল একটা দেশ। মানে যেখানেই যাই না কেন বাবা সব জায়গায় আছে। কি দারুণ কথা! বাবা একটা দেশ। অসাধারণ, অসাধারণ। তারও অনেক পরে যখন আরও বড় হয়ে গেলাম, জীবন বুঝতে পারছি কিভাবে টাকা আসে, কিভাবে খরচ হয়, যে জিনিসটা ছোটবেলায় বুঝতাম না, চাইলেই পেয়ে যাচ্ছি। আমরা খুব বিলাসিতায় বড় হইনি, কিন্তু অভাব আমাদের ছিল না। বাবা আমাদের এমনভাবে বড় করেছেন, তিনি চাইতেন যে মেয়েদেরকে এমন জায়গায় যদি পাঠায় যেখানে দুবেলা পান্তা খেয়ে বড় হতে হবে বা থাকতে হবে, সেখানেও সে বেঁচে থাকতে পারবে, সার্ভাইভ করতে পারবে। আর যদি দুবেলা হোটেল ইন্টারকন্টিনেন্টালেও খেতে হয়, সেখানেও গিয়ে যেন তাকে
মানে এমন কোনো পরিস্থিতিতে পড়তে না হয় যে কোথা থেকে উঠে এসেছে। এভাবে করেই মেয়েদেরকে উনি বড় করেছেন। কোথায় পড়ালেখা করেছো? আমরা 3 ভাই বোনই ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়েছি। যেহেতু ভাইয়া পড়েছে, সেই ধারাবাহিকতায় আপু গেছে এবং তাদের দুজনের পরামর্শে আমিও সেখানেই গিয়েছি। তোমার তো রত্নগর্ভা। বলা চলে, তবে আমি আমার দিক থেকে সেটা বলবো না। হয়তো পড়াশোনার দিক থেকে সেটা বলা যায়, কিন্তু এমন কোনো পর্যায়ে যেতে পারিনি যে এই কথা বলবো যে এটা একটা বড় ব্যাপার কিন্তু, কারণ ধরো মানে একটা বিশ্ববিদ্যালয়ে 25-30 হাজার স্টুডেন্ট থাকলেও দেখবা যে একটা গ্রামে টর্চ লাইট দিয়ে 10 জন স্টুডেন্ট পাওয়া যায় না। খেয়াল করে দেখো। হ্যাঁ। আমি হিসেবটা করি কিন্তু, যেহেতু আমি ঘুরে বেড়াই, আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তো আমি খুঁজে দেখি যে এই গ্রামে কটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, নাই কিন্তু 8-10 জন পাওয়া যায় না। 4-5 জন বা অথবা 2-3 জন থাকে, কোনো গ্রামে নাই, অথবা কাছাকাছি কয়েক বছরের মধ্যে নয়। সেই জায়গায় বাবা মায়ের সবগুলো সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, তারা কি কতটা অ্যাচিভ করেছে, কত কি, সেটা বড় কথা না। বাবা মায়ের জায়গা থেকে ওই কাজটা তারা করতে পেরেছে, যে করতে তাদের পেরেছেন। 3 সন্তান ঢাকা ইউনিভার্সিটি। এটা করার পেছনে আসলে সবচেয়ে বেশি যার স্যাক্রিফাইস ছিল সে তো বাবাই। কারণ দেখতাম ছোটবেলায় অনেকে প্রপার্টি কিনতেন, অনেকে অনেক কিছু করতেন। আমার মা প্রশ্ন করতেন আমার বাবাকে যে হয়তো আমাদের একটু জায়গা রাখা দরকার, কোথাও একটা বাড়ি উঠুক, বাসা হোক। বাবার উত্তর সবসময় এটাই হতো, আমাদেরকে দেখিয়ে বলতেন ওই যে দেখো বাসা, ওই যে দেখো বাড়ি, ওই যে ফ্ল্যাট। মানে এভাবে করে আমাদেরকেই দেখাতেন। এবং এমন হয়েছে যে হয়তো আমরা জানি না যে কিভাবে চলছে, শিক্ষকতায় তো খুব বেশি টাকা পয়সা আসলে নেই সেভাবে করে, কিন্তু আমরা কখনো জানতে চাইনি যে টাকা কোথা থেকে আসছে। দেখতাম যে আব্বু শিক্ষকতার বাইরেও হয়তো কোনো একটা কোম্পানির সাথেও কাজ করছে সন্ধ্যাবেলায়। মানে আমরা যেন একটু ভালো থাকতে পারি, এটাই তো বাবাদের প্রত্যাশা থাকে। তো আমার কাছে বাবা জিনিসটা এমন যে যখন বলি যে আব্বু, তখন পৃথিবীর সব কিছু এখানে চলে এসছে, মানে এই ডাকটা দিব, বাবা সব কিছু হাজির করে দেবে। কোথা থেকে এটা কখনো ভাবিনি। বলতাম শুধু যে আমার এটা চাই। আবার এমন কিছু না যেটা হয়তো আমাদের সাধ্যের বাইরে, হয়তো এটা আমার প্রয়োজন 2 দিন পরে হলেও হতো, কিন্তু মনে হয়েছে যে না, বাবাকে বলি যে আব্বু এটা চাই। কোথা থেকে আসবে জানি না, এটা পেতাম। যখন হারিয়ে ফেললাম তখন এটা বুঝতে পারলাম যে আজ থেকে চাওয়ার জায়গাটা নেই। মেয়েদের কাছে বাবা ছাড়া আর এমন একটা জায়গাও হয় না, সেটা ভাই হোক, প্রেমিক হোক, হাজব্যান্ড হোক, কোনো একটা জায়গাও না যেখানে আপনি এভাবে করে চাইতে পারবেন। হয় না কখনো। অ্যান্ড বাবা ছাড়া মেয়েদেরকে বোঝেও নাকি। আমার মেয়েটা একটু রাগী, আমার মেয়েটা একটু চঞ্চল, আমার মেয়েটা একটু আবেগী। এই ব্যাপারটা বাবারা যেভাবে নিয়ে মেয়েদেরকে হ্যান্ডেল করে, এটা কেউ করবে না, জগতে কেউ করবে না। বাবা গত হয়েছেন কতদিন হলো? 3 বছর পার হয়ে গেছে। 3টা বছর। 3 বছরকে আপনি কিভাবে ডিফাইন করেন? 365 করে 3টা বছর দিন চলে গেছে। আমার কাছে ব্যাপারটা এরকম না। 365 দিন করে আমি বাবার কাছে পৌঁছাচ্ছি। আমার কাছে ব্যাপারটা এরকম যে আমি মৃত্যুর দিকে যাচ্ছি, মানে দেখা হবে, দেখা হওয়ার পসিবিলিটি আছে। তো বাড়ি যখন যাই, সবার প্রথমে বাবার কবরের কাছে গিয়ে বলি যে আমি বাড়ি এসেছি। যখন চলে আসি আরও একবার গিয়ে বলি যে বাবা চলে যাচ্ছে। আমি জানি এটার কোনো মিনিং হয় না, কখনোই হয় না, কিন্তু ওই যে আগে বাড়ি যেতাম, অপেক্ষায় থাকতো, আমার এখনো মনে হয় যে আমি যে বাড়ি এসেছি হয়তো অপেক্ষায় আছে, গিয়ে আমার তো বলতে হবে। এখন আর বাসে, ট্রেনে, কারে উঠলে কেউ ফোনের পর ফোন দিয়ে জানতে চায় না যে কত দূর এসছো, পানি নিয়েছো, কিছু খেয়েছো, কখন আসবে। কখনো খাবার টেবিলে অপেক্ষায় বসে থাকে না যে একসাথে খাবো। এখন আর কেউ দিনের মধ্যে একটা ফোন দেয় না যে এইটা ভেবে যে সারাদিনে তো মেয়ের সাথে এখনো কথা হয়নি। ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে যখন ফোন দিতাম, বেশিরভাগ সময় হয়তো বাবা ক্লাসে থাকতো বা অফিস স্টাফদের সাথে থাকতো। একটা কথা আমার মনে পড়ে যে কথা শেষ হওয়ার পরে বাবা বলতো যে থ্যাংক ইউ মা। আমার তখন মনে হতো যে এই থ্যাংক ইউটা বাবা কেন দেয়। একদিন আমি প্রশ্ন করলাম যে এই থ্যাংক ইউটার মিনিংটা আসলে কি।
আপনি আমাকে কেন ধন্যবাদ দেন? তখন বাবা বলতো যে, তোমরা তো খুব ব্যস্ত থাকো, সারাদিনের সময় বের করে তুমি যে আমাকে ফোন দাও, এটাই আমার কাছে মনে হয় যে খুব মূল্যবান। মানে আমি ওনার বাচ্চা সন্তান, ছোটবেলা থেকে আমাকে এত আদর যত্নে বড় করেছে, একটা ফোন কল পেলে সেই মানুষটা কৃতজ্ঞতা জানাতো। আমি কখনো আমার বাবার মতো হতে পারবো? আমি যদি কখনো সন্তানের মা হই, আমি কি কখনো ওই রকম হতে পারবো? একটা লেখা আমি কোথাও পড়েছিলাম যে আমরা কি কখনো আব্বা হতে পারবো? আমি কখনো আমার বাবার মতো হতেই পারবো না। উনি এমন মানুষ ছিলেন যে তার সন্তানদেরকে শেপ করেননি। মানে উনার আদর্শ ছিল, উনি আমাদেরকে সেটা জানাতেন, বলতেন, কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই স্বাধীনতা ছিল যে আমি কিভাবে আমার জীবন যাপন করতে চাই। উনি, আমার মা মাঝে মধ্যে বলতেন, ছোটটা তো একদম উচ্ছন্নে যাচ্ছে, কথাই শোনে না। বাবা বলতেন যে যার যার পথ শেষে বেছে নেয়, তুমি শুধু তাদেরকে জানাতে পারো, বলতে পারো, কখনো ফোর্স করতে পারো না। এই যে ধারণা, জ্ঞান প্রচুর পরিমাণে পড়তেন বলেই হয়তো ওনার মধ্যে এসছিল। যখন থেকে অসুস্থ হওয়া শুরু করলেন, অনেক আগে থেকে পাত্তা দেননি। হার্টের সমস্যা ছিল, একেবারেই পাত্তা দেননি। ট্রিটমেন্টের কথা বলে এই তো করব, এই তো যাব। আমার কেন যেন মনে হতো যে উনি হয়তো ডিস্ট্রিবিউশন করতেন, যে এই টাকাটা আমি আমার ট্রিটমেন্টের পেছনে এত বেশি খরচ করবো, ছেলে মেয়েদের পেছনে খরচ করি, বা এরকম কিছু আমার মনে হয়। না হলে অনেক আগে থেকেই তিনি শুরু করতে পারতেন। কিন্তু জিনিসটা যখন অনেক খারাপ পজিশনে চলে গেল, আব্বু বুঝলেন যে এখন তো আর উপায় নেই। আমাদেরকে প্রায় 1 মাস পর, 15 দিন পর পর ওনাকে হসপিটালাইজড করতে হতো। আমার মনে আছে, অসুস্থ হওয়ার পর সবার প্রথমে ফোন কলটা আমার কাছে দিয়ে এটাই বলতেন যে চলে এসো। উনি কেন যেন চাইতেন যে আমিই যাই বা আমিই থাকি। এটা হতে পারে আমার বোন সংসার নিয়ে কিছুটা ব্যস্ত সময় পার করতেন, যেহেতু তার বেবি ছিল, ভাই রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতো, আমি ফ্রি তো থাকতাম না, কিন্তু তারপরে ওনার মনে হতো যে আমি যেন যাই। আমি গিয়ে যখন মাথায় হাত রাখতাম, আমার বাবার শরীর খুব নরম ছিল, আমি এরকম এরকম করে পাশে বসে খুব নাক ঘষতাম, মাথায় যখন হাত রাখতাম খুব সুন্দর করে হাসতেন। ওনার হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসিদের মধ্যে একটা। মুচকি হাসতেন, তীব্র শব্দ হতো না, কিন্তু আশেপাশে যারা থাকতো সবাই এটা অনুভব করতো যে কেউ একজন হাসছে। খুব নুরানি হাসি ছিল তার। হাসতেন, আমাকেই কেন আসতে হবে, তুমি থাকো। উনি যখন চলে যান, আমি জানি না এটা আল্লাহর ইশারা ছিল কি না, সেদিনও শুধু আমি এবং আমার মা ছিলাম। সেদিন ছিল ফেব্রুয়ারির 7 তারিখ, যখন বাবাকে আমরা আইসিইউতে নিয়ে যাই। আইসিইউ থেকে বাবাকে বের করি 9 তারিখে। উনি যখন ওনার সেন্স ছিল, উনি আর আইসিইউতে থাকতে চাননি, সিসিইউতে আমরা নিয়ে যাই। 9 তারিখে আমি ওনাকে নিয়ে আমি বাড়ি চলে যাই, মাকে এবং বাবাকে রেখে সেট করে দিই যে পরের দিন সকালবেলায় আমি আবার আসবো। ভাইয়া তখন রাজনৈতিক মামলায় জেলে, তখনকার বিরোধী দলের সাথে যুক্ত ছিলেন, এখন যারা সরকার দলে আছেন। তো রাজনৈতিক মামলায় যেহেতু জেলে, আব্বু অসুস্থ থাকা অবস্থায় শুধু ভাইয়ার কথাই জিজ্ঞেস করতেন, কোথায় আছে, কবে হবে। আমরা শুধু বলেছি বৃহস্পতিবার যে জামিন হয়েছে, কিন্তু শুক্র শনি তো বন্ধ থাকে, ডেফিনেটলি সেদিন তো আর বের হতে পারবে না, এমন একটা পরিস্থিতি। বৃহস্পতিবার জামিনের খবরটা আমরা দিলাম, শুক্রবার বিকেলবেলায় বাবা চলে গেল। ভাইয়া যেহেতু আসবে এবং আমরা অনেকদিন বাড়িতে নেই, আব্বুকে নিয়ে হসপিটালে, আমি একটু বাড়িতে গেছি, একটু গোছগাছ করবো, ও অনেকদিন পরে আসবে, অনেকদিন ও জেলে ছিল। ফোন এলো হসপিটাল থেকে, আব্বু আমাকে বলতেছে যে তুমি যেখানেই থাকো, তুমি এখনই আসো। আমি, মনে হয় যে পাখির দুটো ডানা থাকতো, আমি উড়ে যেতাম। আমি জ্যামে আটকেছি ময়মনসিংহ মেডিকেলের কিছুটা সামনেই। আব্বু আবার ফোন দিয়েছে, তুমি তাড়াতাড়ি এসো। আমি তখনও জানি না যে এটাই শেষ কথা হতে চলেছে ওনার সাথে আমার। আমি যেভাবে পারি গিয়ে হসপিটালে পৌঁছালাম। আমি দেখতে পাচ্ছি যে আমার মা দাঁড়িয়ে আছে, আমার মায়ের বুকের মধ্যে বাবা মাথাটা রেখে বসে আছে। বললাম, কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছেন না। ইশারা, আমি গিয়ে ডক্টর ডাকছি। সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হচ্ছে, ডক্টররা তো প্রতিদিন মৃত্যু দেখে অভ্যস্ত। আমি গিয়ে বললাম যে আমার বাবার কষ্ট হচ্ছে, আসতে হবে। ডক্টর বলছে যে আসছি, মানে একটা এমন একটা উত্তর যে খুব একটা গুরুত্ব তিনি দেননি।
আমি একটু কঠিন স্বরে বললাম যে আমার বাবা লিটারেলি মারা যাচ্ছে। উনি উঠে আসলেন। এর মধ্যেই আসলে ভেতর থেকে সিসিউর ভেতর থেকে একজন এসে বলল যে তোমার মা ডাকছে, তাড়াতাড়ি যাও। আমি দৌড়ে জাস্ট সিসিউর কামরার সামনেরটুকু গেটে গিয়ে পৌঁছাতে পেরেছি। আমি দেখছি যে আমার বাবাকে শোয়ানো হচ্ছে, মানে আমি গিয়ে লাস্ট নিঃশ্বাসটা হয়তো দেখছি, এরকম একটা সময়। আমি কাছে গেলাম, ইসিজিটা আমি সোজা হয়ে যেতে দেখছি, নিজের চোখে দেখছি যে এটা কার্ভ থেকে সোজা হচ্ছে না। আই ওয়াজ লাইক এটা সত্যি হতে পারে না, মানে এটা কিভাবে সত্যি হয় পৃথিবীতে, মানে বাবা ছাড়া বাঁচবে কিভাবে মানুষ, মানে বাঁচে কিভাবে? এর আগে তো কখনো এভাবে যাপন করে দেখিনি। আমি জাস্ট চিৎকার করে বলছি যে এটা সত্যি না। ডক্টর আমাকে বলছে পেছান, আমার মাকে সরিয়ে দিল। অ্যান্ড বাবাকে কয়েকবার বুকে বুশ করে দেখা গেল যে আসলে ফিরিয়ে আনা যায় কিনা, আর ফিরিয়ে আনা যায়নি। আমি গিয়ে জাস্ট দাঁড়ালাম পাশে, আমি দেখছি আমার বাবা, যার শরীরে এখনো বার্ধক্যের কোনো ভাঁজ পড়েনি, যার শরীর এত নরম তুলতুলে, এত সুন্দর, সেই মানুষটা আর তাকাচ্ছে না। আমি কি আস্তে করে মাথায় হাত বুলিয়ে ডাকলাম যে আব্বু, কানের কাছে গিয়ে ডাকলাম আব্বু। আমি যতবার ডেকেছি ওপাশ থেকে সাড়া এসছে সব সময়, বলো মা, হ্যাঁ মা, বলো মামনি। ওই বাড়ি একমাত্র সময় যখন আমি আর কোনো সাড়া পাচ্ছিলাম না এবং আমার মনে হচ্ছিল যে পুরো পৃথিবী ধসে গেছে এবং পৃথিবীতে আর কিছু নাই। আমি আমার বাবার খুব কাছে বসলাম, বসে পুরো মুখে অনেকগুলো চুমু আঁকলাম। আর একটা জিনিসই আমার মনে হতে লাগলো যে এত আদরের ঋণ আমি তো শোধ করার একটু সুযোগ পেলাম না। মানে এত আদর যত্নের ঋণ তো কখনো শোধ হতো না, কিন্তু আমি তো এমন একটা কিছু করতে পারিনি যেটা দিয়ে আমি বলতে পারবো যে হ্যাঁ আমি বাবাকে একবেলা খাইয়েছিলাম, এটা দিয়েছিলাম, এটা করেছিলাম, অমুক জায়গায় নিয়ে গিয়েছিলাম। মানে আমি তো কিছু করতে পারিনি, উনি তো ওই সুযোগই দিয়ে যাননি। কার কাছে রেখে গেছেন এই কথাটা বলতে বলতে আমার মা এসে আমার পিঠে হাত রেখে বললো বাবাকে বাড়ি নেওয়ার ব্যবস্থা করো। আমি ওনার ছোট মেয়ে, কোলের বাচ্চা, আমি আমার বাবাকে বাড়ি নিয়ে যাব, এত বড় গুরু দায়িত্ব আমি কিভাবে নিতে পারতাম? আমি জানি না আমি কিভাবে নিচে নেমেছি, আমি জানি না কিভাবে আমি অ্যাম্বুলেন্সের সাথে কথা বলেছি, আমি কিছুই এখন মনে করতে পারি না। আমার শুধু এটা মনে আছে যে আমার বাবাকে নিয়ে যেতে ডক্টর, সেখানকার অনেক মানুষের হেল্প লেগেছে। জুতাগুলো বাবার পড়েছিল বেডের পাশে, আমি যখন নিচ্ছি মা বলছে ওগুলো আর কেন। আমি তো আমার বাবার কোনো কিছু পেছনে ফেলে যেতে পারি না। বাবার জুতাগুলো আবার একেবারে এভাবে ধরা ছিল, স্ট্রেচারের সামনে আমি স্ট্রেচারটা টেনে নিচ্ছি। আমি জানি না আল্লাহ আমাকে কতদিন বাঁচিয়ে রাখবেন, এর থেকে বড় কষ্ট কোনোদিন আমাকে আসলে দিবেন কি না। আমার বুকের বাপাশে এখনো ভারী হয়ে থাকে, অনেক রাতে আমি ঘুমাতে পারি না সেই স্ট্রেচারের ভারে। এত ভারী কোনো স্ট্রেচার হতে পারে? আল্লাহ ভালো রাখুক ওনাকে। সেই স্ট্রেচার, সেই অ্যাম্বুলেন্স, অনেকেই দেখি যে বাবা মাকে পেছনে অ্যাম্বুলেন্সে রেখে হয়তো অন্য গাড়ি দিয়ে তারা যাচ্ছে, অনেকেই ভয় পায়। আমি আমার বাবার খুব কাছে হাতটা ধরে বসে আছি, আমার মা আমার পাশে, আমার মার দিকে আমি তাকাতে পারছি না। সারা জীবনের সাথী উনি হারিয়ে ফেলেছেন, উনার দুই চোখে অবিশ্বাস, মানে উনি বিশ্বাস করতে পারছেন না যে এই পৃথিবী থেকে ওনার জীবন সাথী চলে গেছে, ওনার জোড়া ভেঙে গেছে, এটা উনি বিশ্বাস করতে পারছিলেন না। আমি এক হাতে আমার মাকে ধরি, আর এক হাতে আমার বাবার হাতটা যেটা একটু বের হয়েছিল ধরে বসে আছি। গাড়ি চলছে, পৃথিবীর রাস্তা কতটা লম্বা হতে পারে আমি জানি না,
এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় রাস্তা, যেটা শেষ হচ্ছিল না। আমি আমার বাবার উষ্ণতা যেন তখনও টের পাচ্ছিলাম, হাতগুলো ঠান্ডা হয়ে যায়নি। আর ওই হাতটা আমি ছাড়তে চাইনি যতক্ষণ পর্যন্ত না বাড়ি গিয়েছি। বাড়ি নিয়ে যাওয়ার পর সবাই তো চলে এলো। শনিবারে ভাইয়াকে বের করা হলো। কোনো এক অলৌকিক ক্ষমতায় সে টেরই পেয়েছিল কিনা, খুব বিধ্বস্ত অবস্থায় সে বাড়ি পৌঁছলো। আমার বাবার ইচ্ছে ছিল একমাত্র ছেলে জানাজা পড়বে, সেই সুযোগটা তার অন্তত হয়েছিল। জানাজা পড়ানো হলো, বাবাকে নিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে বাড়ি ফাঁকা হচ্ছে, বাড়িতে কিছু নেই। আমি যেন আব্বুকে দেখতে পাচ্ছি, আমার হ্যালুসিনেশনের মতো হচ্ছে। আমি টানা কয়েকদিন বোধহয় যে বিছানাতে বসেছিলাম, সেই বিছানা থেকে নড়িনি, ওয়াশরুম যাওয়া ছাড়া নড়িনি, উঠিনি। একদিন তো পুরো 1-2 দিন আমি খাওয়া দাওয়ার বাইরেই তো ছিলাম। আব্বুকে যখন রেখে আসলো ওরা, আমার কাছে শুধু একটা জিনিসই মনে হচ্ছিল যে পৃথিবীর সব সৌন্দর্য একসাথে করে যদি পৃথিবীর বাইরে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীতে কি থাকে? আবর্জনা, ময়লা, অসহিষ্ণুতা। আমি চারপাশে যেদিকে তাকাচ্ছি আমি শুধু এসবই দেখছি, আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর দেখছি শুধু আমার মাকে, আর দেখছি আমার মাকে যে যে কোপ আপ করার চেষ্টা করছে ওই সিচুয়েশনের সাথে, কিন্তু পারছে না, একেবারেই পারছে না। এখন যখন তোমার সাথে তোমার মায়ের, তোমার বাবার স্মৃতি নিয়ে কথা হয়, কথা হয় আমার মায়ের সাথে আমার বাবার স্মৃতি নিয়ে কথা হয়, কারণ মাঝে মধ্যে আমার মধ্যরাতে ঘুম ভেঙে যায়। আব্বুর হয়তো কোনো স্বপ্ন দেখলাম বা কোনো একটা কিছু, আমি ওই রাত দিন সকাল ওটা ভেবে না মাকে ফোন দিই। মা ফোনটা ধরেই বুঝতে পারে যে আমি এরকম কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। কথা সবচেয়ে বেশি যেটা নিয়ে হয় সেটা হচ্ছে বাবার অনুপস্থিতিতে আমরা দুজন আসলে কী ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আমার পরিস্থিতি বলতে পারি। আমার মনে হয় যে এখন এমন একজন মানুষ নেই যাকে আমি বলতে পারি যে আমার তো এটা চাই, এখনই চাই। আর মায়ের ব্যাপারটা হচ্ছে এখন এমন একজন মানুষ নেই যাকে উনি সকাল বিকাল নিজের প্রয়োজন তো আলাদা কথা, সুখ দুঃখের কথা বলতে পারেন। সন্তানদের সাথে তো সেভাবে করে সম্ভব না। একটা বয়সের পরে আমরা আসলে জীবনসঙ্গীর সাথে যেভাবে অ্যাটাচড হয়ে যাই, বাবা মায়ের সাথে তো সেভাবে থাকতে পারি না। ওনার জন্য তো ব্যাপারটা সেরকম। আমার মনে পড়ে যে বাবা খুব করে চাইতেন সুন্দর করে কথা বলি, উচ্চারণ শুদ্ধ হোক। উনি যেহেতু শিক্ষক ছিলেন, তো ছোটবেলা থেকেই এই বিষয়গুলো আমাদের মধ্যে খুব দেওয়ার চেষ্টা করতেন। সবচেয়ে বড় ব্যাপার, তখন তো আসলে বাটন ফোন ছিল, যখন একেবারে ছোট বাটন ফোনে টাইপ করতে গিয়েও তো অনেক সময় ভুল লিখতাম। বাবা সেটা নোটিস করতেন আর বলতেন উচ্চারণ টাইপিং ঠিক হয়নি। উনি এমন একজন মানুষ ছিলেন, মানে যাকে আপনি বলতে পারেন পরিপূর্ণ একজন আন্ডারস্ট্যান্ডিং পারসন। মানে আপনি তাকে একটা কথা বলবেন, জানাবেন, সেই জিনিসটা ওনার যদি পছন্দও না হয় উনি শুনবেন এবং ওনার দিক থেকে উনি মতামত দেওয়ার চেষ্টা করবেন যে এটা করা ভালো হবে কি হবে না। তুমি কি তোমার বাবার মানে সরাসরি স্টুডেন্ট ছিলে? না, কখনোই না। উনি যেটা করতেন, আমার ভাই বোন ছিলেন, আমি ছিলাম না। ওই যে ছোটোবেলা থেকে আমি খুব আদরে আহ্লাদে বড় হয়েছি, তা আমি যেখানেই পড়তে চেয়েছি আমাকে সেভাবেই পড়ানো হয়েছে। বাবা তো বন্ধুর মতোই ছিলেন তো। একেবারেই। আর তবে সবচেয়ে বড় কথা ছিল আমাদের পড়াশোনা নিয়ে উনি অনেক সিরিয়াস ছিলেন। তিনি যেটা করতেন, পেপারে অনেক ধরনের তখন মানে সাজেশন আসতো, প্রশ্নপত্র আসতো যে এইভাবে পরীক্ষা হতে পারে, সেগুলো কেটে রাখতেন এবং এলাকার সবচেয়ে ভালো যে টিচার ছিলেন তার কাছ থেকে প্রশ্নপত্র তৈরি করে নিয়ে আসতেন, এনে আমাদেরকে বাসায় বসিয়ে দিতেন এক্সাম দেওয়ার জন্য। হুট করে, এমন না যে প্রিপারেশন নেওয়ার সুযোগ দিতেন, এটাতে একটা এক্সাম দিয়ে দাও, তো 1 ঘন্টা 1.5 ঘন্টা দিতাম। সেই পেপারটা আবার ওনার কাছে দিয়ে আসতেন, ওই এলাকার সবচেয়ে সেরা টিচার যে, বলতেনও না যে এটা কার পেপার, যেন কোনো পার্শিয়ালিটি না হয়। বাবার সাথে যে তোমার যে বন্ধুত্ব, বাবার সঙ্গে তোমার ব্যক্তি জীবনের প্রেম বা অন্যান্য সিদ্ধান্তের ক্ষেত্রে
বাবার সাথে কোনো হ্যাঁ। সাংঘর্ষিক স্মৃতি আছে কিনা, বা সাংঘর্ষিক মন খারাপের কোনো ঘটনা হ্যাঁ আছে আছে। কিনা? কারণ যখন আমি প্রথমবার প্রেমের অনুভূতি পাই, সেটা একেবারেই স্কুল লেভেলে। আমি এসএসসি পরীক্ষা দিব এমন একটা সময়ে। তো সময়টা তো নিশ্চয়ই আমার জন্য পারফেক্ট ছিল না, বা আমার বোঝার ক্ষমতাও সেরকম ছিল না। তখন যেটা হয় যে খুবই উড়ু উড়ু মন, কেউ অ্যাপ্রোচ করছে, আচ্ছা ঠিক আছে, অত কিছু ভেবেও কিছু করা হতো না। তো সেই সময়কার একটা ঘটনা মনে পড়ে যে আব্বু যখন জানতে পারলেন যে এরকম কিছু, তো অনেকে তো অনেক বকাঝকা, এটা এগুলো কিছু না করে আমাকে মাথায় তেল দিতে বসলেন। চিরুনি করে দিচ্ছেন, মাথায় তেল দিচ্ছেন, দিয়ে বলছেন যে আমাদের সবার সিদ্ধান্ত নেওয়ার মতো একটা বয়স আসে যখন আমরা সিদ্ধান্ত নিলে কেউ না করতে পারে না। আমি বললাম সেই বয়স কবে? তো বললো তুমি যখন ইউনিভার্সিটিতে পড়বে, বড় হবে, তখন তুমি সেই সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আমি বললাম এখন কেন আমি নিতে পারি না? আমি তো যথেষ্ট বুঝি। কারণ আমরা যে বয়সে থাকি আমাদের মনে হয় যে না, আমরা সেই বয়সে বোধহয় পারফেক্ট বুঝটা আমাদের আছে, কিন্তু আসলে তো থাকে না। তো বাবা বলছে হ্যাঁ অবশ্যই তুমি বুঝো, কিন্তু তখন তুমি আরো পরিণত বুঝবে। আমি তো বাবার কথা তো লিটারালি শুনিই নাই, কারণ তখন তো একটা আবেগের বয়স থাকে। না শোনার জন্য উনি যেটা করলেন, জায়গা পরিবর্তনের কথা ভাবলেন। যে আমার ভাই বোনও ইন্টারমিডিয়েটটা ঢাকায় করেছে, তো আমি যেহেতু তখন এসএসসি পরীক্ষা দিচ্ছি, কিছুদিন পরেই তো আমাকে ভর্তি হতে হবে। উনি আমাকে জাস্ট জায়গাটা পরিবর্তন করে ঢাকায় ভর্তি করে দিলেন। আমি দেখলাম ইট ওয়ার্কস। কারণ আপনি যখন জায়গা বদলাবেন, পারিপার্শ্বিক অবস্থা বদলাবেন, তখন আপনার চিন্তা ভাবনা অনেক কিছুই বদলাবে। আমি মেয়ের বাবা, তো আমি এই জন্য ওই জায়গা থেকে আমি চেষ্টা করলাম যে আসলে মানে তুমি খুবই হ্যাঁ। সচেতন মেয়ে, এবং বাবা ঘেঁষা মেয়ে, তোমার বাবা একজন প্রিন্সিপাল ছিলেন, আর যে তোমাদের সবার জীবনে আমাদের এগুলো ঘটে, আমার মেয়েরও এগুলো ঘটবে, কিভাবে হ্যান্ডেল করতেন উনি হ্যাঁ, জানার প্রচুর জন্য। ঘুরতে নিয়ে যেতে। আমার মনে আছে যে পৃথিবীর সবচেয়ে সেফেস্ট ড্রাইভার যদি কেউ হয়, সেটা আমার বাবা। এমন নয় যে উনি কখনো অ্যাক্সিডেন্ট করেননি, করেছেন কিন্তু কয়েকবার। একবার তো একেবারে ঘোষণা হয়ে গিয়েছিল যে নাই, এরকম অবস্থা। কিন্তু তারপরেও যখন আমরা চড়তাম, আমি, ভাইয়া বা আপু, এটা ফিল করতাম যে সবচেয়ে সেফেস্ট ড্রাইভার আমার বাবা। এত আস্তে করে, সুন্দর করে, স্মুথলি, এবং আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা বসতে পেরেছি কিনা বারবার জিজ্ঞেস করা। তো এই জায়গা থেকে মনে হয় যে ঘুরতে নিয়ে গেলে বিভিন্ন জায়গায় যাওয়া, ছোট ছোট গল্পে পার্সোনাল এক্সপিরিয়েন্স ঢুকিয়ে দেয়া, বা বড় কারো উদাহরণ ঢুকিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করা। সরাসরি বললে তো অফেন্ডেড হয়ে যেতে পারি, বা এরকম মনে করতে পারি যে না, শুনবো না। তো উদাহরণ দিলে আবার মনে হতে যে আচ্ছা এটা শোনা যায়। তো যখন আমি কলেজে চলে আসি, আমি বাবাকে একটা চিঠি লিখে এসেছিলাম যে অনেক সার্বমোটা এরকম ছিল যে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, যদিও কথা রাখতে পারিনি, টু বি ভেরি অনেস্ট। কিন্তু সেই চিঠি বাবা লেমিনেটিং করে রেখেছিলেন। আহা, এটা রাখার কারণ হচ্ছে আব্বু যখন চলে যায়, তখন আব্বুর কাপড় চোপড় সব কিছু ঠিক করতে গিয়ে আমি দেখছি যে তোমার চিঠিটা, আমি আম্মুকে জিজ্ঞেস করবো তো অনেক আগেই লেমিনেটিং করে, যাতে এটা ছিঁড়ে না যায়, এবং এটা উনি অনেককে পড়তেও দিতেন। যে এমন কিছু লেখা ছিল না যেটাতে হয়তো বা আমি ছোট হব বা কিছু, কিন্তু হয়তো শব্দ চয়নের বেলায় বা বাবার প্রতি আমার ভালোবাসার জিনিসটা উনি দেখাতে পছন্দ করতেন। তো একটা সামান্য চিঠি, যেটা আমি বাসে ওঠার আগে, আমি কলেজে চলে আসবো ঢাকায়, বাসে ওঠার আগে ওনাকে দিয়ে বলেছিলাম যে এখন খোলা যাবে না, আমি যখন চলে যাব তারপর যেন খোলা হয়। সে চিঠিটা এত বছর যেন ভালো থাকে, সেজন্য লেমিনেটিং করে রাখা। আর বাবা চলে যাওয়ার পর আমি যেটা অনুভব করলাম যে আমি কণ্ঠটা শুনতে পাচ্ছি না। আমি তাড়াতাড়ি রেকর্ডিং সেকশনে গেলাম। অটো রেকর্ডিং ছিল আমার ফোনে একটা সময়, যে কোথাও একটা রেকর্ডিং যদি থেকে যায় কোনোভাবে, তো ফোন নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে যাওয়ার ফলে সেটা আমি পাচ্ছিলাম না। একটা কণ্ঠ আমি পেলাম, হসপিটালে যাচ্ছে, প্রচুর নয়েজের ভিড়ে। আব্বু শুধু বলেছিল যে পরে বলি, আমি তো হসপিটালে যাচ্ছি, কিন্তু কথাটা এমনভাবে এসছে আমার কাছে যে কণ্ঠটা ভাঙা ভাঙা। আমি আমার ভাইকে রিকোয়েস্ট করছিলাম যে আব্বু যেখানে কর্মস্থল ছিল সেখানে কোনো বক্তৃতা, কোনো কথা, কিছু একটা আমাকে এনে দেন, যেন প্রতিদিন বেসিসে আমি কণ্ঠটা শুনতে পাই। মানুষের কণ্ঠের ক্রেভিং এমন একটা ক্রেভিং, এটা আপনি কোনো কিছু দিয়ে মেটাতে পারবেন না। কারণ ওটা আপনি কিভাবে, ওটা তো একটা ছবি আছে, আমি দেখতে পাচ্ছি তাকে, কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না। সেই সেই কণ্ঠটার জন্য আমার খুব কষ্ট হয় যে আমি পাইনি এটা কোথাও।
আমি যত জায়গায় ছবি পেয়েছি, হয়তো সোশ্যাল মিডিয়ায় ওনাকে ট্যাগ করে কেউ কখনো লিখেছিল, ওনার স্টুডেন্টরা বা অন্যরা, আমি সব ছবি কালেক্ট করে একটা ফোল্ডার বানিয়েছি যে বাবা। এটা আমি প্রায়ই দেখতে বসি, এই জন্য আমার মনে হয় যে আমি তখন বাবার সাথে একটা কথোপকথনের সুযোগ পাচ্ছি। কোথাও গাছ রোপণ করছে, কোথাও স্টুডেন্টদের সাথে কথা বলছে, কোথাও হাসছে, সব কিছু আমার একটা ফোল্ডারে রাখা। And আমার ফোনের ওয়ালপেপারে যে সকাল সন্ধ্যা যেন একটা বারও মিস না হয়ে যায়, আমি তাকে দেখতে পাচ্ছি না, বা আমার সাথে একটা দিন নাই, এই জিনিসটা যেন না হয়। তো আব্বু চলে যাওয়ার পর খাটিয়ার উপরে তো সাদা একটা চাদর বেছানো ছিল, একেবারে নতুন, আমার মায়ের শখের চাদর ছিল, যেটা কখনো উনি বিছানে নাই। তো সেদিনই ফার্স্ট আব্বুর খাটিয়ার উপরে দেয়া, তো সেই চাদরটা আমি কখনো ওয়াশ করিনি। আমার কেন যেন মনে হয় ওটা যদি ওয়াশ করে ফেলি তাহলে ওই স্মেলটা আর পাবো না। তো মাঝে মধ্যে এখন যখন খুব বেশি আব্বুর ক্রেভিংস হয়, যে এখন একটু আব্বু লাগবে, একটু আব্বু চাই, ওই চাদরটা নাকের কাছে নিয়ে একটু ঘ্রাণ খুঁজি। ওনার পাঞ্জাবি, পাজামা, চশমা, ইভেন পাসপোর্টটা, সব কিছু আমার আর আমার বোনের কাছে আছে। তো মাঝে মধ্যে চশমার বক্সটা খুলে সেই চশমাটা নিজের চোখে লাগাই, একটু আয়নার দিকে তাকাই, আমাকে কি বাবার মতন লাগছে। আরও কিছু বছর থেকে গেলে কি এমন ক্ষতি হতো আমি জানি না, কেন আল্লাহ এত ভালোবেসেছেন যে এত আগে নিয়ে গেছেন। তবে এইটুকু আমার মনে হয় যে আরও কিছু বছর যদি উনি থাকতেন তাহলে বোধহয় অনেক বড় হতাম, মনের দিক থেকে, ভাবনার দিক থেকে, জীবনের দিক থেকে উনার মতো করে হয়তো ভাবতে শিখতাম। তোমার মন খারাপ করে দিলাম। না, তবে আমি একটা কথা বলতে চাই, আপনার বাবা মা দুজনে বেঁচে আছেন, আপনি এই অনুভূতি কখনোই বুঝবেন না। এই চেয়ারে যেই বসুক না কেন, যার সাথে আপনি কথা বলেন না কেন, আপনি কোনোদিন বুঝবেন না যে বাবা ছাড়া এক একটা দিন বেঁচে থাকা আসলে কি। এটা যার যায়নি সে কখনো বোঝে না। আমিও বুঝতাম না, যখন দেখতাম বন্ধু বান্ধব বা অনেকের বাবা মা মারা যাচ্ছেন, কষ্ট হতো, খারাপ লাগতো, হয়তো তাদেরকে সান্ত্বনা দিয়েছি, বলেছি, কিন্তু তখন আমিও বুঝতে পারিনি যে বিষয়টা এমন, মানে বিষয়টা কেমন। তোমাকে আমি যতটা হাস্যোজ্জ্বল হিসেবে জানতাম বা জানি, যতটা মানে তুমি যতটা প্রাণ চাঞ্চল্যের ভেতরে থাকো, মানে খুব পরিপাটি জীবন, মানে তুমি বাইরে থেকে যেটা কিন্তু অনেক পরিপাটি, সুন্দর করে কথা বলো, সুন্দর সুন্দর পোশাক পরো, তোমার জবটাও অনেক মানে এরকমই সুন্দর করে মানুষের সামনে আসতে হয়। তো আমি যখন ভাবলাম যে তোমার সাথে কথা বলবো, আমি ভাবতেছিলাম যে আহ, ও আসলে ও কোন ধরনের কথা বলবে, কিন্তু আসলে আমি এতটা ভেতর থেকে মানে আক্রান্ত পুরো সময় জুড়ে হয়ে থাকবো এটা আমি আসলে ধারণা ছিল না আমার। এবং আমাদের এখানে যারা কাজ করি, আমি সামনে পেছনে যারা থাকে, ওরাও আক্রান্ত হয় যে কখনো যদি দেখা গেলো যে ক্যামেরা ব্যাটারি ফুরিয়ে গেছে বা ক্যামেরার কার্ড শেষ হয়ে গেছে বা মাইক্রোফোনটা ঠিক মতো নাই, এগুলো মনে থাকে না, এমনভাবে আক্রান্ত করে। আসলে কথা প্রস্তুতি ছিল অনেক। বাবাকে তার মেয়ে বা মেয়ের এরা মেয়ের বাবা, বাবার মেয়ে, এই যে ব্যাপারটা, আর সেই বাবা চলে যাওয়ার পরে সেই মেয়ের শূন্যতাটা এত বিস্তৃত। তুমি একটা ভয়ঙ্কর কথা বলছো যে একটা মেয়ের কাছে আমি শুনলাম আজকে, নূরে জান্নাত নামে একজন মেয়ের কাছে আমি শুনলাম তার বাবার সম্পর্কে। সে বলল বাবা শুধু একজন বাবা না, বাবা একজন একটা ভূখণ্ড, বাবা একটা দেশ। আর আমার আমার আসলে বাবার কথা মাথায় আসলে এখন দুটো লাইনই সবচেয়ে মনে পড়ে, যেহেতু বাবা অনেক বেশি আগলেছেন, যত্ন দিয়েছেন, যে আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে।
নিঝুম নিরালায়। এই প্রশ্নটাই এখন সবসময় আমার মাথায় থাকে যে কেমন করে উনি দেখছেন কষ্ট পাচ্ছি, উনি তো জানেন যে ওনাকে থাকা ছেড়ে থাকা শিখিনি, শেখাননি কখনো। আমরা আহ, আলোচনা শেষ করছি এখনই। আমার সামর্থ্য নেই এই অনুষ্ঠান আর আলোচনা আগানোর। আমার আমার সমস্যা হচ্ছে, আপনারা আপনাদের বাবা মাকে নিয়ে যদি কোনো কথা বলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। বাবা মাকে যতটুকু সম্ভব ভালোবাসবেন। বাবা মা যদি পৃথিবীতে বেঁচে না থাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।